শুরু করে নাও। হ্যাঁ, তাহলে এটা লেখা শেষ হয়েছে সবার। আমরা এই পার্ট, এটা একটা বিষয় ফার্স্ট সেমিস্টার ফাইনাল পরীক্ষায় সর্বপ্রথম এই বিষয়টা পরীক্ষায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা এই সাবজেক্টটা আজকে সমাপ্তি করে ফেলবো। হ্যাঁ, আমরা 2 দিন ক্লাস নেওয়ার মাধ্যমে একটা সাবজেক্ট ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। তা নাহলে আপনারা সব সাবজেক্ট মোটামুটি শেষ করতে পারবেন। তো ক বিভাগের প্রথম প্রশ্নটা হবে শারীরিক শিক্ষা কি? শারীরিক শিক্ষা কি? প্রথম প্রশ্নটা হবে শারীরিক শিক্ষা কি। আপনারা প্রশ্নগুলো আগে তুলে নেন, আমি পরবর্তীতে 20-25টা প্রশ্ন আছে, আমি রানিং আলোচনা করে চলে যাবো, তাহলে আপনাদের সুবিধা হবে। শারীরিক শিক্ষা কি? 2 নম্বরে থাকবে শারীরিক শিক্ষা দুটি অবলিক তিনটি লক্ষ্য লিখুন। দুটি অথবা তিনটি শারীরিক শিক্ষা, দুটি অথবা তিনটি লক্ষ্য লেখুন। এই প্রশ্নগুলো কিন্তু ব্রিফলি আপনার পড়ানোর মধ্যে আসবে। 3 নম্বরে থাকবে শারীরিক শিক্ষা সম্পর্কে একজন শারীরিক চিন্তাবিদের বলে, শারীরিক চিন্তাবিদের সংজ্ঞা দাও। সংজ্ঞা মানে কাকে বলে বা ইন্ট্রোডিউস। একজন শারীরিক শিক্ষাবিদ বা একজন শারীরিক চিন্তাবিদ, প্রশ্নটা কিন্তু এইভাবেই আসবে আপনার। শারীরিক শিক্ষা সম্পর্কে একজন মনীষীর সংজ্ঞা দাও। দার্শনিক জিনিসটা আলাদা, দার্শনিক আবার অন্যদিকে চলে যাবে। একজন মনীষী, একজন চিন্তাবিদ, মানে শরীর বিষয় নিয়ে সে ভাবে, কিন্তু দার্শনিক ব্যাপারটা হচ্ছে পুরো জ্ঞানগত বিষয়, সেটা অন্যদিকে যাবে। তাহলে আমাদের এই প্রশ্নটা থাকবে এরকম, শারীরিক শিক্ষা, হ্যাঁ, শারীরিক শিক্ষা সম্পর্কে একজন শারীরিক চিন্তাবিদের সংজ্ঞা দাও বা একজন মনীষীর সংজ্ঞা দাও। যেমন অ্যারিস্টটলের সংজ্ঞাটা আপনারা দিয়ে দিতে পারেন, সুন্দর দেহে, মানে সুন্দর দেহ, হ্যাঁ, সুস্থ দেহ বা সুন্দর দেহ। সুস্থ দেহটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আপনি যে কোনো কাজে সুস্থ দেহ না থাকতে পারলে কি হবে, সে কাজ করা যাবে। তাহলে সুস্থ দেহের সুন্দর মন, এটাই আছে একটা অ্যারিস্টটলের সংজ্ঞা। প্লেটো বলতেছে আমাদের ভিতরে কিছু জিনিস আছে, যে জিনিসগুলোকে শরীর সুস্থতার সাথে সাথে বহিঃপ্রকাশ ঘটানোর মাধ্যমিক আছে শারীরিক শিক্ষা। তো এরকম বিভিন্ন আচ্ছা, তাহলে আমি মুছে দিই। হ্যাঁ, পরে এই বিষয়গুলো নিয়ে আরো ধারাবাহিকভাবে আলোচনা করব। এটা কি পার্মানেন্ট নেই? পার্মানেন্ট না উঠতেছে না, তো ফুলতে তাই মনে হচ্ছে। 4 নম্বরে থাকবে দৈহিক গঠন। দৈহিক গঠন কত প্রকার? দৈহিক গঠন কত প্রকার? হ্যাঁ, সাথে এটাও আসলে এবং ও কি, ঠিক আছে। দৈহিক গঠন কত প্রকার ও কি? তাহলে দৈহিক গঠন কত প্রকার ও কি কি, এটা কিন্তু 1 নম্বর প্রশ্নে ক বিভাগে এসেছে। দুটি শারীরিক ভ্রান্ত ধারণার উদাহরণ দাও। ভ্রান্ত ধারণা লেখো। দুটি শারীরিক ভ্রান্ত ধারণা লেখো। তাহলে শারীরিক ভ্রান্ত ধারণাটা কি আমরা
পরবর্তী প্রশ্নে এগুলো আলোচনা করব। 6 নম্বর, নীতি কাকে বলে? নীতি কাকে কাকে বলে? নীতি কাকে বলে? 6 নম্বর থাকে নীতি কাকে বলে। 7 নম্বর প্রশ্নটা গ্রেট ইম্পর্টেন্ট, এটা আমাদের শারীরিক শিক্ষার মূল কথা। শারীরিক শিক্ষার সক্ষমতা কি? সক্ষমতা কি বা সক্ষমতা কাকে বলে? একই কথা, সক্ষমতা কাকে বলে বা সক্ষমতা কাকে বলে। এই প্রশ্নটা আপনাদের সম্ভাবনা আছে ক নম্বর, খ নম্বর, গ নম্বর তিনটাতেই পাবে। বড় প্রশ্ন, ছোট প্রশ্ন এবং মানে আধা ছোট প্রশ্ন তিনটাতেই পাবে। আমাদের শারীরিক শিক্ষার মূল চর্চার বিষয় হচ্ছে সক্ষমতা কি, এটাই হচ্ছে আমাদের মূল তত্ত্ব। তাহলে উপরের গুলো মুছে দিই, আপনারা ভালো করে এগুলো তুলে নেন, আমি এখনই আলোচনা করবো। প্রশ্নগুলো তুলে নেন, তাতে সাজেশন দিয়ে দেবেন। 8 নম্বর থাকবে পরিমণ কি? পরিমণ কি? পরিমণ কি? পরিমণ কি? 8 নম্বরে থাকবে পরিমণ কি। 9 নম্বরে থাকবে বৃদ্ধি কাকে বলে? বৃদ্ধি কাকে বলে? 9 নম্বরে হলো বিকাশ কি? বিকাশ কি? যদিও বৃদ্ধি আর বিকাশ কথাটা একই ধরনের, কিন্তু এরা দুটো আলাদা, সম্পূর্ণই আলাদা। বৃদ্ধি এবং বিকাশ সম্পূর্ণই আলাদা দুটো বিষয়। বৃদ্ধি মানে কোনো জিনিস দৈহিকভাবে বড়, মানে তার আকৃতিটা বোঝা যাচ্ছে, তার আকৃতিটা কি বোঝা যাচ্ছে, যেমন একটা গাছ বড় হচ্ছে আমি দেখতে পাচ্ছি, বৃদ্ধি পাচ্ছে। আর বিকাশ হচ্ছে মানসিক। মনে করেন আপনি একটা অফিসে কেমন ব্যবহার হওয়া উচিত সেটা তো ছোটবেলায় শিখতে পারবেন না, বা একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, কি পরিবেশ ম্যানেজমেন্ট করতে হবে, এটা তো সহজেই আপনি শিখতে পারবেন না। তাহলে বিকাশ বিষয়টা হচ্ছে মানসিক ব্যাপারটা, ঠিক আছে। আর বৃদ্ধির ব্যাপারটা হচ্ছে যে কোনো জিনিস আকৃতি সহ বড়, যেমন একটা শিশু দিন দিন বড় হচ্ছে, এটা তার বৃদ্ধি বলা যায়। আর বৃদ্ধি হওয়ার সাথে সাথে তার মানসিক দিকটাও বিকাশ হয়। যেমন একদিনেই সে তো লেখাপড়া শিখবে না, একদিনেই সে কথা বলা শিখবে না, যে আস্তে আস্তে তার বিকাশ সাধন হচ্ছে, এটা হবে বিকাশ। আচ্ছা, 11 নম্বরে থাকবে পাঠ্যক্রম কি? পাঠ্যক্রম কি? আচ্ছা, আমরা আরেকটা বিষয় মনে রাখবো, সেটা হলো আমরা যে প্রশ্নগুলো লিখতেছি এই প্রশ্নগুলো কিন্তু সব শারীরিক শিক্ষা বিভাগের আলোকে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, যেমন এই পাঠ্যক্রম কিন্তু আমরা বলতে পারি যে লেখাপড়ার একটা ধারাবাহিক পরিকল্পনায় হচ্ছে পাঠ্যক্রম, তাই না? এরকম বিষয়টা আমরা বললে কিন্তু পাঠ্যক্রমের সংজ্ঞা হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে আমরা করতেছি শারীরিক শিক্ষা। শারীরিক শিক্ষারও কিছু বিধি নিষেধ, নিয়ম নীতি বা কিছু সুপরিকল্পিত স্টেজ আছে, সেই স্টেজগুলো হচ্ছে পাঠ্যক্রম। মানে আপনি সকালে না উঠে দুপুরবেলা উঠে হাঁটতে গেলেন, এটা হবে? তখন বরং আপনি রোদের মধ্যে আরো পুরো ছাই হয়ে যাবে। মানে একটা কিছু কিছু একটা প্রসেস আছে, ব্যায়ামের বা শারীরিক দক্ষতা অর্জনের বেশ কয়েকটা ধাপ বা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো অবলম্বন করা পাঠ্যক্রম। আমি পরে আরো বিষয় আলোচনা করবো। 12 নম্বর পাঠ্যক্রম কিন্তু আমরা শারীরিক শিক্ষার আলোকে আছে ইন্ট্রামুরাল। ইনস্টামুরাল ইন্ট্রামুরাল কি? এটা আরেকটা আছে এক্সট্রামুরাল। আমরা ইন্ট্রামুরালটা তুমি আলোচনা করে নিই পাশাপাশি। ইন্ট্রামুরাল হচ্ছে যেমন একটা প্রতিষ্ঠান, ধরেন আমাদের এই রংধনু বা ফাইন আর্টস প্রতিষ্ঠানটার ভিতরে যদি আমরা আপনাদের নিয়ে কোনো খেলাধুলা অ্যারেঞ্জ করি, আপনাদেরকে নিয়ে যদি ভিতর ইন্ট্রামুরাল দুটা কিন্তু শব্দ একসাথে করা। ইন্ট্রা একটা আর মুরাল একটা। ইন্ট্রা হচ্ছে ভিতরে আর মুরাল মানে দেয়াল। তাহলে এই ভিতরকার পরিবেশ নিয়ে আমরা যে খেলাধুলা অ্যারেঞ্জ করব বা
ভিতরকার যে সকল লোকজন থাকে বা মানুষজন থাকে তাদেরকে নিয়ে আমরা যেসব প্রোগ্রাম বা খেলাধুলার ব্যবস্থা করবো সেটা হবে কি ইন্টারমোরাল। আর এক্সট্রামোরাল কি, যেন আমাদের স্কুলের সাথে আরেকটা স্কুলের বা একটা এলাকার সাথে আরেকটা এলাকার এরকম যে প্রতিযোগিতামূলক খেলাধুলার ব্যবস্থা করা হয় তাকে এক্সট্রামোরাল বলে। বুঝা গেল? ওটা আমি একটু বলে গেলাম। হ্যাঁ, শারীরিক শিক্ষার ভিত্তি কয়টা? শারীরিক শিক্ষার ভিত্তি কয়টা? ভিত্তি কয়টি ও কি? কয়টি ও প্রশ্নগুলো অবশ্যই দিলেন, এগুলো পরীক্ষায় আসবে। এক একটা প্রশ্ন অনুযায়ী সব আগে সাজেশন দিয়ে দিলেও আপনারা অন্য জায়গা থেকেও অনেক সময় কালেকশন করে পড়তে পারবেন, কিন্তু আগে প্রশ্নগুলো তুলে নেন। আমি তো আলোচনা করবোই, তবু আগে সাজেশনগুলো উঠিয়ে নেন, আপনার পড়তে সহজ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, মানসিক সুস্থতা কি? এই জিনিসটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সুস্থতার দুটো বিষয় একটু খেয়াল রাখতে হয়। সেটা হলো একটা হচ্ছে দৈহিক ফিটনেস, আর একটা হচ্ছে বা ফিজিক্যাল ফিটনেস, আর একটা হচ্ছে মেন্টাল ফিটনেস। অনেক সময় দেখেন, আমি সাপোজ বলি, আপনার শরীর খুব সুন্দর আছে, খুব সুস্থ আছে, কোনো শরীরে সমস্যা নেই, কিন্তু খুব মাথা ব্যথা করতেছে, খুব মাথা ব্যথা করতেছে। এই কারণে আপনি যে কোনো কাজে গেলেও কাজ ঠিক মতো করতে পারতেছেন না, আবার একটা খেলায় বা একটা ব্যায়ামে গেলেন সেক্ষেত্রেও কি করতে পারতেছেন না, নিজের পারফরমেন্স অ্যাপ্লাই করতে পারতেছেন না, দক্ষতাটা দেখাইতে পারতেছেন না। সেক্ষেত্রে এটা কিন্তু মানসিক সুস্থতার ব্যাপার। তাহলে মানসিক সুস্থতাটা কি? মেন্টালভাবে, মানসিকভাবে আপনি প্রস্তুতি নেওয়াই আছে মানসিক সুস্থতা। আর দৈহিক ফিটনেস কি? আমার একটা পা ভাঙা, একটা হাতে ব্যথা, বা যে কোনো কারণে আমার একটা দৈহিক ফিজিক্যাল ইনজুরি যেটা হয়েছে, এটাকে বলবো আমরা দৈহিক। তাহলে দৈহিক সুস্থতা নাকি দৈহিকভাবে সুস্থ থাকা। আমরা কিন্তু ব্যায়ামে প্রাধান্য দেওয়া হয় দৈহিক ফিটনেসটাকে। মূলত ব্যায়ামে স্বাভাবিকভাবে আপনার প্রাধান্য দেওয়া হয় দৈহিক ফিটনেসটাকে। কারণ কি বলেন তো, আমরা বিভিন্ন খেলাধুলার অ্যারেঞ্জ করি, এর অর্থ কি যে আমরা সুস্থ থাকবো, দৈহিকভাবে সুস্থ থাকবো, অঙ্গ সঞ্চালন হবে, অঙ্গগুলো নড়বে, ফিটনেস থাকবো। সেই জন্যই ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারীরিক শিক্ষায় আমরা এই মানসিক সুস্থতার পাশাপাশি দৈহিক সুস্থতাটাকে বেশি প্রাধান্য দিই। কিন্তু মানসিক সুস্থতাটা জাতীয় পর্যায়ে প্রচুর মূল্যায়ন করা হয়। যেমন আমরা যেখানে কোর্স করতেছি বর্তমানে, এখানে মানসিকটাই আসল। আপনি কখন কি সিদ্ধান্ত নেবেন, আপনি একটা খেলায় নামলেন, ক্রিকেট খেলায়, মাঝে যে ধুম ধাড়াক্কা রান আমার 300, আমার উইকেট 5টা চলে গেছে, আপনিও ধুম ধাড়াক্কা মারতেছেন, এগুলো আপনার দৈহিক সুস্থতার মধ্যে পড়বে না। এটা আছে মানসিক সুস্থতা। কি সিদ্ধান্ত, আপনার চিন্তা, আপনার কি পারফরমেন্স দেখাতে হবে, এই জিনিসগুলো কি আসবে কোথা থেকে? মানসিক সুস্থতা। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, 15 নম্বর, প্রশিক্ষণ কি? প্রশিক্ষণ কি? প্রশিক্ষণের ব্যাপারটা এরকম, প্রশিক্ষণ তো আসলে আমরা জন্মগতভাবে কেউ তো প্রশিক্ষিত হয়ে আসি না, কেউ একটা জিনিস সম্পর্কে তো অভিজ্ঞতা থাকে না, থাকে। আপনি একদিনেই তো আজ ডিগ্রিতে পাশ করেন, এসএসসি, তারপরে ইন্টার, বা এইভাবে 1 2 3 4, এই যে ধারাবাহিক একটা প্রক্রিয়া। আমরা প্রশিক্ষণের এরকম কতগুলো নিয়ম নীতি থাকে যে একটা কাজ কিভাবে করবেন, একটা প্রক্রিয়া বা একটা প্রকল্প কিভাবে শেষ নামানো হবে, তার কতগুলো সুপরিকল্পিত ধারাবাহিকতায় আছে প্রশিক্ষণ। প্রশিক্ষণটা কি? আপনি যে আন্দাজে একটা কাজে হাত দিবেন সেটা না, তার ফলাফল ভালো আসবে না, তার ফিডব্যাকটা কি পাবেন? উইকনেস সাইড পাবেন। তাহলে আমাদের প্রশিক্ষণ ব্যাপারটা একটা ধারাবাহিক পরিকল্পনা এবং সুপরিকল্পনা অনুযায়ী কোনো ব্যক্তি বা কোনো দল বা কোনো ব্যক্তিকে যে প্রশিক্ষণ বা বাস্তব জ্ঞানের মানে শিক্ষা দেওয়া হয়, সেটা হচ্ছে প্রশিক্ষণ। পরেরগুলো মুছে দিচ্ছি, আপনারা একটু লিখে নেবেন প্লিজ। আচ্ছা, প্রকৃতিবাদ কি? প্রকৃতি কথাটা কেন আসলে এটা একটু জানতে হবে। প্রকৃতিবাদ কি? আচ্ছা, আমরা স্বাভাবিকভাবেই জানি ন্যাচারালিজম বা প্রকৃতিবাদ। প্রকৃতি মানে কি জানেন? এই যে আমরা বাহ্যিক দৃষ্টিতে আমাদের যে দুনিয়াবি যত ধরনের মানে পরিবেশ দেখতেছি, এটাই হচ্ছে প্রকৃতিবাদ। প্রকৃতিবাদ হচ্ছে প্রকৃতি নিয়ে যে মতবাদের সৃষ্টি হয়, সেটাই হচ্ছে প্রকৃতিবাদ। এখন আমাদের প্রশ্ন, শারীরিক শিক্ষায় প্রকৃতিবাদ কেন আসে? আমরা
এলাকা ভিত্তিক শারীরিক কিছু গঠনগত দিক আছে। আপনি খেয়াল করে দেখবেন যে যারা হচ্ছে পাহাড় অঞ্চলে বাস করে তারা পাহাড়িরা দেখলে আমরা অনেকটা বুঝতে পারি। স্বাভাবিকভাবে আপনি আমি যে কিন্তু ওখানে জীবনের সাথে খাপ খাইয়ে নিতে পারবো না। এরা প্রকৃতির সাথে বেশ কিছু পরিবেশ পরিস্থিতির মাধ্যমে আমরা শারীরিক কিছু দিক নির্দেশনা মেনে চলব। ওদের কার্যক্রম আলাদা, ওদের দেখবেন যে ওখানে গেলে দেখবেন যে ওরা ওদের দৈনন্দিন দিন কিভাবে পার করে তার একটা সুচারু পরিকল্পনা আছে। সকালে উঠে কোন দিকে যাচ্ছে তাদের নিয়ম মাফিক রুটিন দেওয়া আছে। তাহলে প্রকৃতিবাদ হচ্ছে প্রকৃতি নিয়ে যে মতবাদ গড়ে ওঠে সেটাই প্রকৃতিবাদ। আর এটা আমাদের শারীরিক গঠনের সাথে বেশ মানে গ্রহণযোগ্য, কারণ এক এক জায়গার এক এক পরিবেশের ধরন এবং পরিবেশ আলাদা থাকে। আচ্ছা, এরপরে আসবেন খেলা কি। এই প্রশ্নটা কিন্তু আমাদের পরীক্ষায় লিখতে হবে। খেলা কি? কত নম্বর ছিল এটা? 18 নম্বর, 17। আচ্ছা, 17 নম্বরে হচ্ছে খেলা কি। এটা কেউ পারবেন? খেলা কি এটা এর আগে শুনছেন? আমরা তো দৈনন্দিনভাবে বলি যে খেলা, আসলে খেলার সংজ্ঞা আছে। খেলা হচ্ছে, খেলা এমন একটা প্রক্রিয়া যা আনন্দ পাওয়ার উদ্দেশ্যে। কি পাওয়ার উদ্দেশ্যে? আনন্দ। আমরা সাধারণত দেখবেন যে যাতে বাংলাদেশ খেলা করে, বাংলাদেশ আনন্দ, হাতে তালি, যত মজা সব কারা করে? দর্শক করে, অর্থাৎ পাবলিক করে। তাহলে খেলাধুলার ব্যাপারটা হচ্ছে আনন্দ পাওয়ার উদ্দেশ্যে যখন কোনো প্রোগ্রাম বা কোনো কাজ বা কোনো প্রকল্প যার মাধ্যমে হার এবং জিত আছে, অর্থাৎ জয় এবং পরাজয় আছে, তার একটা প্রক্রিয়াকে খেলা বলে। মনে রাখবেন সে কি বললাম? তাহলে আনন্দ পাওয়ার উদ্দেশ্যে, স্বাভাবিকভাবে আনন্দ পাওয়ার উদ্দেশ্যে আমরা যে প্রকল্প, যে কাজ বা যে কোনো একটা খেলাধুলাই বলেন বা শারীরিক ব্যায়াম বলেন, যেগুলো আমরা করে থাকি, যার কি হচ্ছে একটা প্রতিপক্ষ এবং পক্ষ আছে, খেলাধুলার মাধ্যমে জয় এবং পরাজয় আছে, তাকে আমরা কি বলবো? খেলা বলবো। শর্টকাট আমরা বলে দিলাম। আচ্ছা আচ্ছা, অ্যারিস্টটলের সংজ্ঞাটা, এটা কিন্তু একটা অ্যারিস্টটলের শারীরিক সংজ্ঞা। লেখো, এটা আমি বলে দিচ্ছি। অ্যারিস্টটল বলছে আমাদের সুস্থ দেহে সুন্দর মন থাকাই হচ্ছে শারীরিক শিক্ষা। ও কি বলছে? সুস্থ দেহ, আমাদের দেহটা যখন সুস্থ থাকবে তার পাশাপাশি মনটাও কি থাকতে হবে? সুস্থ থাকতে হবে। আর এই দেহ সুস্থ থাকার পাশাপাশি এই মানসিক অবস্থাও যদি সুস্থ থাকে বা চিন্তামুক্ত থাকে, তাহলে তখন আমরা আদর্শ পারফরমেন্স দেখাতে পারি। এটাকে অ্যারিস্টটল বলছে যে শারীরিক শিক্ষার মুখ্য বিষয়। মনে থাকবে? এরপরে আসেন, এখানে প্রশ্ন মোটামুটি 10টা মতো থাকে। শৈশব বলতে কি বোঝায়? কত নম্বর যাবে? 19। শৈশব বলতে কি বোঝায়? শৈশব, শৈশব বলতে কি বোঝায়? শৈশব বলতে কি বোঝায়? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, 2, আদর্শবাদ কি? আদর্শবাদ কি? আদর্শবাদ একটা সহজ সরল জিনিস। আদর্শ, নিয়ম নীতি এবং প্রেক্ষাপট অনুযায়ী যে কি যা করা দরকার সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আদর্শবাদ। এক কথায় কিন্তু 1 মার্ক, আপনি 2 লাইন থেকে 3 লাইনের বেশি বানাইতে পারবেন না। এই উত্তরটা আপনি চেষ্টা করবেন 2 লাইনের মধ্যে শেষ করার। হ্যাঁ, তাহলে আদর্শবাদ জেবি ন্যান্স, হ্যাঁ 21 নম্বর আছে জেবি ন্যান্স, ন্যান্স ও প্লেটো, প্লেটো শারীরিক শিক্ষার সংজ্ঞা। আচ্ছা, এই জেবি ন্যান্স বলতেছে শারীরিক শিক্ষাটা একটু সংক্ষেপে এখানে আলোচনা করে যায়। জেবি ন্যান্স বলতেছে শারীরিক শিক্ষাটা দৈহিক এবং মানসিক ব্যাপার। ও বলতেছে যে কিছু শিক্ষা আছে, কিছু শিক্ষা আছে যে শিক্ষাগুলোকে আমরা যখন চর্চা করব, যখন অ্যাপ্লাই করব, তখন আমাদের শারীরিক এবং মানসিক ফিটনেস এমনি ফিরে আসবে। কি বলছে?
কিছু শিক্ষা আছে, কিছু শিক্ষামূলক প্রক্রিয়া আছে, শারীরিক শিক্ষায় কিছু ব্যায়াম আছে যেগুলো যেগুলো পরিশ্রমের মাধ্যমে আমরা আগে শিখবো, শিখলেই মানসিক এবং দৈহিক অবস্থা ফিট হবে। কিন্তু প্লেটো আর অ্যারিস্টটল কি বলছে যে সুস্থ দেহে সুন্দর মন, ওরা আগে দেহ এবং মনটাকে প্রাধান্য দিচ্ছে। আর এই জেমিনান্স বলতেছে যে আমাদের শারীরিক শিক্ষাটা হচ্ছে এমন বিষয়, তো একটা বাচ্চা তো আর ছোটকালেই শারীরিক শিক্ষা শিখবে না। ওর মধ্যে যখন কিছু জ্ঞান, বৈজ্ঞানিক ধারণা, লেখাপড়ার প্রভাব যখন বিস্তার ঘটবে, তখন সে শারীরিক শিক্ষা সম্পর্কে জানবে। আর এই জানাটা যখন অ্যাপ্লাই করবে, তখন অটোমেটিক্যালি তার শিক্ষার শারীরিক শিক্ষার বিষয়টা ভিতরে অন্তর্নিহিত থাকবে। কথা বোঝা গেছে? তাহলে আপনারা আমার এই কথাগুলো আপনারা একটু নেটে বা কোনো বইতে সার্চ দিলে একই পাবেন। হ্যাঁ, 21 নম্বর গেছে, 22 নম্বরে লেখেন লিঙ্গভেদে শারীরিক শিক্ষা পার্থক্য। আচ্ছা, আমাদের আপনাদের আজকে আলোচনা হবে, এটা বড় প্রশ্নের মধ্যে আলোচনা করবো অবশ্য, আলোচনা করবো পাবেন যে প্রশ্নটা বড় প্রশ্নে আলোচনা করবো। কিন্তু বড় প্রশ্নের মধ্যে 4টা ভাগ আছে: শৈশব, কৈশোর, যৌবন এবং বার্ধক্য। তাহলে শৈশব একবারে শৈশব আছে 0 থেকে 8 বছর পর্যন্ত, 0 থেকে 8 বছর এটা আমি আলোচনা করবো। আর এই যে আমরা শৈশবের পরে আসে কৈশোর, হ্যাঁ, কৈশোরে আসবে 9 থেকে 14 বছর। তারপরে যুবক, আমাদের যেটা বর্ধিত কাল, এটা হচ্ছে 15 থেকে 25 বছর। এরপরে 25-এর পর থেকে আমরা আস্তে আস্তে বার্ধক্যের দিকে চলে যাই। সেজন্য বলছে 26 থেকে বাকি বছরগুলো হচ্ছে বার্ধক্য। কারণ আমাদের গড় আয়ু দেখা যাচ্ছে 62 ছিল, এবার 68 পয়েন্ট সামথিং। তো এর মধ্যে মানুষ অনেক সময় মারা যায়। তো সেই জন্য 4টা ভাগে ভাগ করা হয়েছে। এরপরে আসুন শারীরিক শিক্ষার বৈজ্ঞানিক ভিত্তি কি, এই প্রশ্নটা আসবে। শারীরিক শিক্ষা বৈজ্ঞানিক ভিত্তি। বৈজ্ঞানিক ভিত্তিটা একটা আলোচনা করি। ভিত্তি কি দেখেন, এটা বাংলার মতো প্রশ্ন হয়ে গেল, তারপর শর্টে আমরা এর আগে একটা লিখছিলাম মানসিক সুস্থতা, এবার লিখলাম দৈহিক সুস্থতা। আমি আলোচনাও করে ফেলছিলাম। দৈহিক সুস্থতাটা কেমন বিষয়ে আলোচনা করছে যে আমাদের শুধু চিন্তা চেতনা সুস্থ থাকলেই হবে না, পাশাপাশি আপনার মাথা এখন ঠিক আছে, আপনার চিন্তা চেতনা, বুদ্ধি, বিবেক সব ঠিক আছে, কিন্তু আপনার এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে একটা হাত ভেঙে গেছে। তাহলে কি হবে? আপনি ক্রিকেট খেলা অংশগ্রহণ করতে পারবেন, ফুটবল খেলায় অংশগ্রহণ করতে পারবেন, বা বিভিন্ন পিটি প্যারেডে যেতে পারবেন, বা কোনো কাজে আপনি স্বাভাবিকভাবে আপনি কি হয়ে থাকবেন, পেন্ডিং হয়ে থাকবেন। এই মুহূর্তে আপনি দৈহিকভাবে ইনজুরি, ফিজিক্যাল ফিটনেস আপনার ঠিক নেই। সেক্ষেত্রে আমরা এটাকে বলবো দৈহিক অসুস্থতা। মানসিক অসুস্থতা তো আমি বলেছিলাম। আচ্ছা, এরপরে আসবে জীবতাত্ত্বিক ভিত্তি কি। তাত্ত্বিক ভিত্তি কি, জীবতাত্ত্বিক ভিত্তি কি? আচ্ছা, আমাদের একটা বিষয় হচ্ছে, আমরা জানি যে আমাদের আশেপাশে আমরা যদি এই বিভিন্ন জীব জগৎ সম্পর্কে দিকে তাকাই, তাহলে 3টা জিনিস পাই। কয়টা জিনিস পাই? 3টা। কি কি সেটা? প্রথমে হচ্ছে জীব পাই। কি পাই? যারা স্থান ত্যাগ করে, যারা বংশ বিস্তার করে, যারা খিদে লাগে, যাদের নিদ্রার প্রয়োজন হয়, তারা আছে জীব। আরো অনেক বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, যাদের খাবারের প্রয়োজন হয়, নিজের প্রয়োজনে আয় উপার্জন করে, কিন্তু অনেকে আছে আয় উপার্জন করে না, কিন্তু খাওয়া তাদের লাগে। আচ্ছা, এইটার জীব। এরপরে আমরা জড়র বিষয়টায় আসি। জড় কি? যে জিনিসগুলো, এই যে চেয়ার, এই চেয়ারটা সরতে পারবে না, খাওয়ার প্রয়োজন হয়, এর নিজ ইচ্ছায় কোনো কিছু করতে পারবে না, সেটা হচ্ছে জড়, শর্টকাট বলা যায়। আর একটা আছে আমাদের
হচ্ছে উদ্ভিদ তত্ত্ব, উদ্ভিদ এও কিন্তু জীবের অন্তর্ভুক্ত। যেমন গাছপালা, প্রাকৃতিক পরিবেশ, যেটা সুন্দর পরিবেশের যত ধরনের গাছপালা থাকে এরাও কিন্তু জীব, এদেরও খাদ্যের প্রয়োজন হয়, এরাও বড় হয়, স্থান ত্যাগ করে, কিন্তু ওই জায়গা মানে জায়গা পরিবর্তন করতে পারে না, তো হয় উপরের দিকে যায় না নিচের দিকে বিস্তার লাভ করে। তো আমরা জীবতাত্ত্বিক ভিত্তি হলো যে যতগুলো জীব আছে, মানে আমরা অনেক সময় আমরা খেয়াল করি যে বিভিন্ন ধরনের প্রাণীকেও আমরা অনেক সময় এক জায়গায় জমা থাকার জন্য অনেক সময় হাঁটাই, খেয়াল করে দেখুন গরু ছাগল হোক অন্যান্য হোক একসময় বেঁধে রাখতে রাখতে কী করে একটু হাঁটিয়ে নিয়ে আসে বা গোসল করে, এইগুলো একটা তার ফিজিক্যাল ফিটনেস। তাহলে জীবতাত্ত্বিক ভিত্তি হচ্ছে এরকম, জীবের প্রয়োজনে আমাদের শারীরিক ব্যায়াম বা সুস্থতার প্রয়োজনীয়তা আছে, সেটা হচ্ছে জীবতাত্ত্বিক ভিত্তি। আচ্ছা, শারীরিক শিক্ষা কি? শারীরিক শিক্ষা, এখানে একটা ব্যাপার আছে, শারীরিক শিক্ষা ও সাধারণ শিক্ষা। শিক্ষা কি? এই প্রশ্নটা খুব একটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হলো, শারীরিক শিক্ষা হচ্ছে কোন একটা বৃত্তীয় শিক্ষা। কোন একটা বৃত্তীয় বলতে কি বলেন তো, যে একটা নিয়ম নীতি আছে, যার একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে, যার কতগুলো পন্থা আছে, যার কতগুলো সুপরিকল্পনা মতো কতগুলো প্রসিডিওর আছে, যার মাধ্যমে একটা জিনিস সম্পর্কে আমরা জানতে পারি। ঠিক শারীরিক শিক্ষাটা তাই। শারীরিক শিক্ষা হচ্ছে শরীর চর্চার বিষয়, শরীর সুস্থ এবং শরীর সুস্থ থাকার পাশাপাশি মানসিক সুস্থতা থাকার জন্য যে বিষয় নিয়ে আলোচনা করে তাই হচ্ছে শারীরিক শিক্ষা। আর সাধারণ শিক্ষার সংজ্ঞা আছে আচরণের পরিবর্তনকে শিক্ষা বলা হয়। আচরণের পরিবর্তনকে, আপনি শিক্ষায় অনার্স করছেন না, শিক্ষা হচ্ছে আচরণের পরিবর্তনকে শিক্ষা বলা হয়ে থাকে। আর একটা আদর্শ সংজ্ঞা আছে, শিক্ষার আদর্শ সংজ্ঞা আছে আপনার ভিতরে যে ভাবটা আছে সেটা বিকশিত লাভ করাই হচ্ছে শিক্ষা। এটা হচ্ছে সবচেয়ে আদর্শ সংজ্ঞা। আপনার সংজ্ঞা আপনার মানসিক এবং ভিতরে কিছু আছে কিনা তা যথাযথ অ্যাপ্লাই করা, বা আপনার মানসিকভাবে কতটুকু প্রস্ফুটন ঘটলো সেইটা প্রচার প্রচারণা করতে পারাই হচ্ছে শিক্ষা। আর শারীরিক শিক্ষা কি? শরীর বা বৃত্তীয় সম্পর্কিত কিছু প্রসিডিওর আছে, নিয়ম নীতি আছে, কিছু ব্যায়াম আছে, এই ব্যায়াম বা এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে যে শিক্ষা অর্জন করা হয় সেটাকে বলবো শারীরিক শিক্ষা। যার মূল কথা কি, শরীর এবং মন অর্থাৎ মানসিক অবস্থা আমরা কি করবো, সুস্থতায় থাকবো। আরেকটা প্রশ্ন হলো, কত নম্বরে যাবে? 27। হ্যাঁ, নীতির পরিবর্তন কি? নীতির পরিবর্তন। আচ্ছা, নীতিটা আমি একটু আলোচনা করে যাই, সর্বত্র রেখে যাই কাজ নেই, এগুলো এমনি পারবেন মোটামুটি, তাই না? না পারার মতো প্রশ্নগুলো আমাকে বলেন, আপনারা আমার নাম্বার তো লিখে দিয়েছেন। আর আপনাদের ব্যক্তিগতভাবে দেখবেন একটা গ্রুপ করছে, গ্রুপের মধ্যে অনেকে অ্যাক্টিভ থাকবেন কি না থাকবেন মনে হয় ঠিক না। আপনারা গ্রুপটা বাদ দিয়ে আপনারা অফিসিয়াল যে পেজটা আছে আমাদের, অফিসিয়াল পেজটাতেই যুক্ত থাকবেন এবং ওখানেই প্রশ্ন করবেন, যারা প্রশ্ন করবেন বা সংযুক্ত থাকবেন অফিসিয়াল পেজটাই ফলো করবেন, ব্যক্তিগত গ্রুপ করার দরকার নেই আপনার। আচ্ছা, তাহলে নীতির পরিবর্তন কি? নীতি হলো কোনো শিক্ষা বা কোনো শিক্ষণ বা কোনো শিক্ষণের পদ্ধতি সম্পর্কে আগানোর জন্য। পদ্ধতি এক জিনিস, শিক্ষা এক জিনিস, প্রক্রিয়া এক জিনিস। এই জিনিসগুলো এখন আমার মধ্যে আসে না। এই জিনিসগুলো সম্পর্কে আমি যখন অগ্রসর আছি, জানার চেষ্টা করতেছি, জানতে গেলে যে নিয়ম বা যে পথ, যে পরিকল্পনা অনুযায়ী আমি আগাবো বা পদ্ধতি ফলো করা হয় তাকে কি বলা হয়? নীতি। আমরা অনেক সময় বলি তোমার নীতি কিন্তু ভালো না, আচার ব্যবহারের দিকটা অনেক সময় ভালো না। তাহলে শিক্ষণে আমরা নীতি কাকে বলবো? নীতি হচ্ছে কোনো একটা বিষয় সম্পর্কে, কোনো একটা শিক্ষণ সম্পর্কে যে প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়ার যে নীতি বা বাধা বা নিয়ম নীতি কিছু সদর্থক প্রবর্তন দিক থাকে, এই দিকগুলো যথাযথ প্রসিডিউর অনুযায়ী আগানোই হচ্ছে নীতি। আর নীতির পরিবর্তন কি? অনেক সময় আমি দেখলাম যে এই নীতিতে আগে আমার ফলাফল খারাপ আসলো, দুর্বল আসলো, অর্থাৎ যে প্রসিডিউর আমরা ফলো আপ করতেছিলাম এই নীতির অনুযায়ী আমি চলে দেখলাম যে সাপোজ মনে করেন যে আমি একটা মনে করেন এখানে একটা প্লেয়ারকে তিন রাউন্ড দৌড় দেওয়ালাম, হ্যাঁ, 3 রাউন্ড দৌড় দেওয়াতে দেখলাম সে 3 রাউন্ডই শিখছে, 4 রাউন্ড দিতে গেলে আর সে পারে না। তাহলে তখন আমি কি করলাম, ওকে 3 রাউন্ড বাদ দিয়ে একবারে 5 রাউন্ড শেখালাম। তার মানে কি হবে, সে 4 রাউন্ড দিলেও
পারবেন। আমার প্ল্যান থাকবে শারীরিক ফিটনেস। তাহলে আমাদের আমাদের গতদিন একটা প্র্যাকটিস হলো, ওইরকমই একটা স্যার বললো যে নীতির পরিবর্তন থাকে। ইথিক্স চেঞ্জেবলটা কি? ইথিক্স চেঞ্জেবল হচ্ছে যখন কোনো ল অ্যাপ্লাই করে দেখলেন যে না এর এই জিনিসটা শিখছে, কিন্তু পরবর্তীতে ওই জিনিসের লাইনে আর একটা কোনো কাজ দিলে সে তাতে কি হচ্ছে, ফেল আসতেছে, ব্যর্থ আসতেছে। তো আমি আপনাকে এই জায়গাটা ঘুরতে দিলাম কয় পাকে? 3 পাকে, হ্যাঁ, দৌড়াতে দিলাম 3 পাকে, কিন্তু 4 পাক যেই বলছি সে আপনি আর পারলেন না। তার মানে কাজটা কিন্তু দৌড়ানোই, কিন্তু আমি তখন যদি আপনাকে একবারে 5 পাক শিখে রাখি, তার মানে কি তখন আপনি সাইডটাও অবশ্যই পারবেন, অটোমেটিক্যালি আপনার রাউন্ডটা নিতে পারবেন। এই যে অনেক সময় আমরা মূল সিদ্ধান্তের যে পরিবর্তন করে মানে ভালো কিছু পাওয়ার আশায় আমরা যে সিদ্ধান্তগুলো অ্যাপ্লাই করি সেটাকে কি বলবো? নীতির পরিবর্তন। কিন্তু নীতির পরিবর্তন আন্দাজি করলে হবে না, পরীক্ষালব্ধ জ্ঞান হতে হবে, পরীক্ষালব্ধ হতে হবে যে ওটার উপরে আমার ফলাফল আসতেছে ভালো কি মন্দ, তার বিষয়টা ফলোআপ করার পরে এটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখানে আমি যে প্রশ্নগুলো দিলাম আপনাদের, এই প্রশ্নগুলোর ভিতরে না পারার মতো কোনো প্রশ্ন আছে কিনা দেখেন তো, শর্ট প্রশ্নগুলো। আচ্ছা, আমি ওই মনে হয় দৈহিক গঠনটা দিয়ে দিই না? দৈহিক গঠনটা আছে 3 প্রকার, আমি একটু আলোচনা করে দিই তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, আপনারা একটু আলোচনা করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, দৈহিক গঠন হচ্ছে 3 প্রকার। এন্ডোমরফিক মানে মোটা, এন্ডোমরফিক মানে মোটা প্রকৃতির। দেখেন একটা প্রশ্ন আছে আপনাদের, দৈহিক গঠন কত প্রকার ও কি কি, তাই না? দৈহিক গঠন কত প্রকার ও কি কি? দেখেন এন্ডোমরফিক বা মোটা প্রকৃতির, আর একটা আছে মেসোমরফিক মানে মাধ্যম প্রকৃতির, মাধ্যম মানে মধ্যম। তাহলে দৈহিক ভিত্তি, আমি প্রশ্নটা আছে দৈহিক ভিত্তি কত প্রকার ও কি কি, আর একটা আছে এক্সট্রোমোটার। তাহলে আমরা 3টা পদ্ধতি পেয়ে গেলাম। কি কি লিখে দেবো এখানে? আর কোনো প্রশ্ন আছে না আপনারা দেখে নেন, বাংলায় লিখে নিতে পারেন। পরিমল কি এটা কোনো সুযোগ নেই এই ক্লাসে? পরিমল, আচ্ছা আমি বলতেছি, এটা আরো সহজ হবে। তাহলে দেখেন যে প্রশ্নটা ছিল এইগুলোই কিন্তু পড়ে, তাই চর্চা রাখতে পারেন। আমি যেগুলো যেভাবে বলবো এগুলো শিখবেন, আশা করি ভালো সিজিপিএ পাবেন। দৈহিক গঠন হচ্ছে 3 প্রকার, লেখেন দৈহিক গঠন 3 প্রকার। 3 প্রকার। শর্ট প্রশ্ন এই বিষয়ে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, 1 মোটা প্রকৃতি, একবার মোটা প্রকৃতির গঠন, এটা ইংরেজি নামও আছে, 2 হচ্ছে মাধ্যম, মাধ্যম প্রকৃতির গঠন ও 3 হচ্ছে চিকন প্রকৃতির, চিকন প্রকৃতির গঠন। আপনি বিকেএসপিতে যখন যাবেন বা ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যখন যাবেন, তখন আগে এই 3টা ভাগ করা হয়। কি ভাগ করা হয়? যে মোটা ফ্যাট তাকে কি করা হয়, ওই লেভেল প্রকৃতির শিক্ষার সেক্টরে তাকে পাঠিয়ে দেওয়া হয়। তারপরে যে হচ্ছে মধ্যম প্রকৃতির গঠন আছে, মানে নর্মাল একটা ফিটনেস ভালো, তাকে কি করা হয়, মধ্যম প্রকৃতির ক্রীড়া বিভাগে পাঠিয়ে দেওয়া হয়। যে অতিরিক্ত চিকন তাকে ওই রকম কিছুটা ফিটনেস ফ্রি আনার জন্য তাকে শারীরিক বা নিউট্রিশন বিভাগে পাঠিয়ে দেওয়া হয়। তাহলে আমরা এই চলে গেলো আমাদের হচ্ছে